নমস্কার, থিঙ্ক ট্যাঙ্ক বাংলায় আপনাদের স্বাগত। আরজি করের যে ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তারপর কাল এক মারাত্মক ঘটনা ঘটে গেছে। এর আগেও আমরা দেখেছি নবান্নে গিয়েছিল, নবান্নে কোনো ফলপ্রসূ বৈঠক করতে পারিনি, ফলপ্রসূ বৈঠকই হয়নি, সেই লাইভ স্ট্রিমে আটকে গিয়েছিল। কালকে যখন আমাদের মুখ্যমন্ত্রীকে দেখি ধর্ণা মঞ্চে, ছাত্রদের স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে গেছেন, সেখানে গিয়ে উনি বলেছেন আমি আপনাদের দিদি হয়ে আসছি। তারপরে সন্ধেবেলা যখন উনার বাড়িতে উনি ডেকেছিলেন, সেখানে যখন গেছেন আমাদের জুনিয়র ডাক্তাররা, তখন সেখানেও কিন্তু বৈঠকে অনেক নাটক হলো। জুনিয়র ডাক্তাররা কিন্তু তাদের আগের অবস্থানে প্রথমে আটকে ছিলেন যে লাইভ স্ট্রিম তাতে না হয় তারা রাজি হন যে ঠিক আছে আমাদের তরফ থেকে একজন ভিডিও রেকর্ডিং করবে, আপনাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, কিন্তু তাতেও রাজি হওয়া যায়নি। তারপরে উনারা বলেন ঠিক আছে আপনাদের যে ভিডিও রেকর্ডিং হবে সেটা আমাদের দেয়া হোক, তাতেও রাজি হয়নি। বলা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট যখন বলবে তখন দেয়া হবে, আমি মিনিটস করে আমি সাইন করে দেবো। তারপর জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেন নিজেদের মধ্যে। তারপরে যখন রাত্রি 9টার পর উনারা বলেন যে ঠিক আছে আমরা এই মিনিটসেও এই বৈঠকে যেতে রাজি, তখন কিন্তু বলা হয় প্রশাসনের তরফ থেকে অনেক দেরি হয়ে গেছে, আজকের বৈঠক হবে না। তারপর জুনিয়র ডাক্তাররা যখন ফিরে আসে, তারপরে যারা যায় যে ততক্ষণে একটা কাণ্ড ঘটে গেছে। সন্দীপ ঘোষ যে অলরেডি দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ছিল, তাকে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়। টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। তারপরে মোড় কোন দিকে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি আজ উপস্থিত আছে। সুদীপ্তা দি, আমাদের শোতে আপনাকে স্বাগত। নমস্কার। তা সুদীপ্তা দি, যে ঘটনা কালকে ঘটলো আপনি কি হিসাবে এটাকে ব্যাখ্যা করবেন? দেখুন, কালকে যে নাটক ঘটনা বললে ওটা মানে আপনি বোধহয় অবমূল্যায়ন করা হয়ে যাবে। কালকে যে নাটকটা হলো আর কি, সেটা মানে বাংলায় মানুষ গত 13 বছর ধরে নানা রকম নাটক চলছে, দেখছেন। সেই নাটক ভালো, আমরা নাটককে অভ্যস্ত এখন। কালকে আমার দারুণ মানে উনি ভেবেছিলেন উনি নবান্ন থেকে নিচে নেমে চলে এলে বুঝি বিরাট কোনো আন্দোলন হয়ে যাবে, বিরাট কোনো আবেগ মানুষের উথলে উঠবে এবং সেটাকে উনি খুব ইউটিলাইজ করতে পারেন, যেটা উনি যেটা ওর সবসময়কার স্কিম। এবার বিষয়টা হচ্ছে এবারে 2019 সালে ডক্টর পরিবহ মুখার্জিকে বহিরাগত, অর্থাৎ যারা যে রোগীর পেশেন্ট পার্টি মারধর করাতে খুব অসুস্থ হয়ে পড়েছিল, মাথায় আঘাত লাগে, সেই ঘটনাতেও আমরা মনে করতে পারি যে এরকম সিচুয়েশন হয়েছিল। এত লম্বা 35 দিন চলেনি, সেটাও 5-7 দিন 10 দিন মতো লম্বা গিয়েছিল। আজকের যে বিষয়টা হয়েছে সেটার প্রেক্ষিতটা আলাদা। সেই ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে ডেকে পাঠিয়েছিলেন, জুনিয়র ডক্টররা গিয়েছিল এবং উনি লক্ষ্মী ছেলে সম্বোধন করে কথা বলাতে বাচ্চারা খুশি হয়ে আমরা কালা লক্ষ্মী ছেলে ইত্যাদি স্লোগান দিয়ে ওরা গান টান বেঁধে সেবারের মতো সিচুয়েশনটাকে রক্ষা করা গিয়েছিল বলা চলে আর কি। বর্তমানে বিষয়টা কিন্তু আলাদা। একটি মেয়ে যে ধর্ষিতা হয়েছে, এখানে মাথায় রাখতে হবে ধর্ষণটা হচ্ছে মূল বিষয়ের থেকে নজর ঘোরানোর জন্য ধর্ষণ বিষয়টা সামনে এসেছে, অথবা একটি নারীর শরীর, তাই তাকে ধর্ষণেরও সম্মুখীন হতে হয়েছে। এখানে ডাক্তারদের লড়াইটা হচ্ছে টোটাল সিস্টেমটার বিরুদ্ধে। ওদের বক্তব্য শুধুমাত্র
আরজি করে যে ঘটনা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই সামগ্রিক চিত্র। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনি আমি সহ প্রতিটি সাধারণ মানুষ এখন একটি শব্দের সাথে পরিচিত হয়ে গিয়েছি, উত্তরবঙ্গ লবি, মেডিকেল মাফিয়া, এবং কিভাবে লাশ পাচার হতো, বেওয়ারিশ লাশ বা নেক্রোফিল, যে শব্দ, বিভিন্ন শব্দগুলো, এগুলোর সাথেও আমরা পরিচিত হয়েছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এখন যদি আপনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবারও মনে করেন ওর সেই পপুলারিটি রয়েছে, অ্যাটলিস্ট আরবান সোসাইটিতে ওর সেই পপুলারিটি, সেই অ্যাক্সেপ্টেবিলিটি রয়েছে যে উনি নেমে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে বোধহয় ওর দাতারা বা যে সংস্থাটা ওর হয়ে কাজ করে তারা বোধহয় একটু ভুল পথেই ওকে পরিচালিত করছে বলে মনে হয়। উনি বলেছেন উনি তো হচ্ছেন সেই মানুষ যে কোনো ভূমিকায় সমানে লড়ে যায়, আপনি যা চান আমি ঠিক তাই। তো কালকে উনি কখনো দিদি, কখনো পিসি, কখনো যা কিছুই যখন যেটা হওয়ার তিনি হয়ে পড়েন, কখনো বিপন্ন মহিলা, যাকে নাকি সেন্ট্রাল পয়সা দেয় না, যাকে কিনা রাস্তায় বসে থাকতে হয়, নিজের নিজের রাজ্যে ধর্ণা দিচ্ছেন, কার বিরুদ্ধে ভগবানই জানে, ভগবানের বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন হবে। তো এইসব কাণ্ড কীর্তি করতে উনি অভ্যস্ত। তো উনি ভেবেছিলেন যে এইসব একটা খুব ভালো টান দিয়ে দিলাম, মানুষকে আবার একটা বোকা বানানো হয়ে গেল, কিন্তু এটা তো ঘটলো না। এবার যখন উনি বললেন বাসভবন, এরপরে চালাচালি ব্যাপারটা আপনারা সবাই জানেন, কিছু না এক্ষেত্রে ইমেল বুঝতে হবে। তো বাসভবনে যাওয়ার পর চন্দ্রবাদী সেখানে বললেন যে না, CM is not available right now, she is not willing to talk. তো ইস্যুটা ছিল যে লাইভ স্ট্রিমিং। আমি আজকে একজন, আমি নাম নিচ্ছি না, যদিও তিনি তার নিজের প্রোফাইলে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় লিখে দিয়েছেন, একজন আমাদের রাজ্যের রিনাউন্ড লয়ার, লেখক, তিনি তার নিজের প্রোফাইলে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় লিখেছেন যে সুপ্রিম কোর্টে কেস থাকলেও কোনো আলোচনা যদি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে কেউ করতে, দুপক্ষ করতে আগ্রহী থাকে, এখানে এটা আইন সেখানে বাধা হয় না, কারণ দুপক্ষই বিলি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেসটা সুপ্রিম কোর্টে। তাহলে এক্ষেত্রেও আরেকটা ভুল কথা বলে বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হলো। আসলে সমস্যাটা সমাধান না করে চালাকির মাধ্যমে যে কোনো বিষয়টাকে তিনি নিষ্পত্তি করার চেষ্টা করছেন। কারণ আরো একটি কথা, এই কথা পরিপ্রেক্ষিতে মনে পড়ে গেল, ডক্টর কিঞ্জল নন্দ সম্ভবত তার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন যে 2019 সাল থেকে টিল ডেট এই স্টিপুলেটেড 15 দিনের মধ্যে কতজন মানুষ মারা গেছে। যদিও রাজ্য সরকারের দাবিটা 23 আর ডাক্তারবাবুর দাবি নয়, কোনটা সত্যি সেটা একমাত্র নথি বলতে পারবে। তবে যেহেতু এই রাজ্য সরকারের উপর মানুষের বা আমাদের ভরসাটা কম, আমরা জানি এরা কতটা মিথ্যাচার করে বা করতে অভ্যস্ত বা করে থাকে, এবং কোর্টকে বিভ্রান্ত করে, এটা আমরা জানি বা করার চেষ্টা করে, এটা যে আমরা জানি বলে আমাদের সন্দেহ হচ্ছে যে এর মধ্যে কোর্টকে দেওয়া তথ্যের মধ্যে নিশ্চয়ই কিছু, কোর্টের তো কিছু করবার থাকে না। কোর্ট অর্থাৎ জুডিশিয়ারি 4 নম্বর যে বিষয়টা, যে স্তম্ভটির, অর্থাৎ তার তো যা তাদের কাছে নথি দেওয়া হবে তার ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারে। তো সেক্ষেত্রে নথিতে যে ভুল আছে বলে আমার সন্দেহ, আমরা সহ বিরোধী যারা এই রাজ্যের প্রকৃত বিরোধী দল অর্থাৎ বিজেপি, তারা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করছে। দিদি, আর একটা জিনিস আপনার কি মনে হয়, এই প্রথমবার মমতা ব্যানার্জি উনি জানেন কি করে অপোজিশন পার্টিকে হ্যান্ডেল করতে হয়, রাজনৈতিক ব্যক্তির যে অপোজিশন যারা, তাদের উনি জানেন।
কিন্তু প্রথমবার কি মমতা ব্যানার্জি এইরকম কোনো প্রতিপক্ষের সামনে পড়লেন যারা কোনো রাজনৈতিক মুখ নয়? এই দেখুন প্রথমবার কি জনতার প্রতিরোধের সামনে মমতা ব্যানার্জি পড়লেন বলে আপনার মনে হয়? কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম যে জনতা ওকে প্রায়, আমি আপনাকে মনে করাতে পারি যখন শিকাগোতে বক্তব্য রেখে আসার পরে স্বামীজিকে নিয়ে বাংলা বা বাঙালির যে আবেগ কাজ করেছিল, 2011 সালে উনি যখন শপথ নিয়ে যাচ্ছিলেন তখন রাইটার্স বিল্ডিং এর দিকে, তখন মানুষ যেভাবে ঠিক একভাবে ওকে, ওর সঙ্গে হেঁটে, উনিও পায়ে হেঁটেছেন, মানুষও পায়ে হেঁটে ওকে রাইটার্স বিল্ডিং এ পৌঁছে দিয়েছিল, সেই মানুষই আজকে ওর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস বলছে। উনি ওনার কার্যকালকে এভাবে শেষ করতে পারেন, এত ন্যাক্কারজনক ভাবে শেষ করতে পারেন, এটা অন্তত আমার বিশ্বাস ছিল না। এইটা গেল এক। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি বলেন অরাজনৈতিক ডাক্তারদের আন্দোলন, আমার না মানে সাধারণ মানুষ, বা আমি এখানে নিজেকে সাধারণ মানুষ বলেই ব্যাখ্যা করছি, আমি সত্যি আমার কোনো চশমা রাখছি না। আমার খুব অবাক লাগছে, বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে ওখানে অনেকেরই, যারা মূল আন্দোলনটাকে মুখ, যারা যে ডাক্তার, জুনিয়র ডাক্তাররা, তাদের রাজনৈতিক অবস্থানগুলো আমরা অনেকেরই জানতে পারছি। জানা গিয়েছে ওই আন্দোলনের ওখানে ওই ওদের ধর্ণা মঞ্চে দীপশিখা ধরও নাকি গিয়েছিলেন, এবং তাকে সামনে বক্তব্য রাখতে দেওয়া না হলেও তাকে বলা হয়েছে আপনি পিছনে থাকুন, অর্থাৎ তাকে তাকে সামনে মুখ রাখো, তাকে শোষণবারে পিছনে রাখা হয়েছে। কিন্তু কোন অজ্ঞাত কারণে আরো দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বলা ভালো যারা শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যখন আপনি বহু মানুষের ভোট নিয়ে জিতে আসবেন, তখন যেমন তিনি, আমি সরকারও যেমন, আমি অনেক মানুষের ভোট নিয়ে জিতে, যখন আমি একটা কথা, তিনি মানুষের, সব মানুষেরই প্রতিনিধি বলাই চলে, তো দুজন জনপ্রতিনিধি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্র পলের সঙ্গে যে ব্যবহার করা হলো, সেটার ক্ষেত্রে যেন মনে হয় এটা তখনই একটু সন্দেহ জাগে এই মঞ্চটার অরাজনৈতিক চরিত্র সম্বন্ধে। কারণ মাথায় রাখতে হবে, এরই পাশাপাশি এই মঞ্চের বয়স 35 বা পেরিয়ে 36 আছে, পাশাপাশি প্রায় 1500 দিন ধরে আরো একটি মঞ্চ আমাদের রাজ্যে আছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে চাকরি প্রার্থীদের মঞ্চ। সেখানে তো যে রাজনৈতিক দলেরই লোকেরা যায়, তারা সমব্যথী হয়েই যান, তারা তো কাউকে গো ব্যাক বলে কোনোদিন তাড়িয়ে দিয়েছেন বলে আমরা দেখিনি। কিন্তু ডাক্তার বাবুরা তাড়িয়ে দিলে, মাস্টার মশাইরা তাড়াচ্ছেন না, ডাক্তার বাবুরা তাড়াচ্ছেন, তো তখন কিন্তু ডাক্তার বাবুদের নিরপেক্ষতা একটা প্রশ্নের মুখে এসে পড়ে। আমার কারোকে পছন্দ হতে পারে, আমার কারোকে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি যখন কারোকে অসম্মান করছি, তখন আমার নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠবে। আমরা সম্প্রতি দেখলাম একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যার দৌলতে আমরা দেখলাম যে সিপিএম এর কলতান দাশগুপ্ত গ্রেফতার হলেন। আপনি এটা নিয়ে কি বলবেন? একটু ব্রেক নিচ্ছি।
সুদীপ্তা দি আবার আমাদের মধ্যে ফিরে এসছে। সুদীপ্তা দি, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, দেখুন, আমার না তার আগে আমি একটু পিছিয়ে দিয়ে কথাটা বলি। কলতন দাশগুপ্তর সাথে যেটা হয়েছে সেটাকে ব্যাখ্যা করার আগে আমি তার আগে বলি, তার আপনি আমি সবাই জানি মিস বোস যে আজ থেকে দিন 15-20 আগে একটি অরাজনৈতিক অর্গানাইজেশন ছাত্র দের একটা আন্দোলন করেছিল, বলছে নবান্ন দখল করতে হবে। সারা ভারত, সারা বাংলার ছাত্র সংগঠন, একটা অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক, অলাভজনক। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম, আমি নাম করেই বলছি, সিপিএম থেকে প্রায় জনে জনে বলা হচ্ছিল অপ্রয়োজনীয় ভাবেই এটা ছাত্র সংগঠনের ডাক নয়, এটা একটি বিশেষ রাজনৈতিক দলের ডাক। এবং আমি এ কথাও জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে যে এই ছাত্র সংগঠন নাকি মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম ব্যবহার করেছিল, যে তিনি এই সংগঠনের এই আন্দোলনটাকে লিড করছেন। তো তার প্রতিবাদে, তো আমার বক্তব্য, যদি সেটার প্রতিবাদ করতে হতো, মীনাক্ষী মুখোপাধ্যায় তার নাম যদি কেউ অনৈতিক ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে তার মতামত না নিয়ে ব্যবহার করে থাকে, তিনি একটা প্রেস করে বলে দেবেন যে না, আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত নই, আমার নামটা অনৈতিক ভাবে ব্যবহৃত হচ্ছে। সেটা তো তেমন কোনো প্রেস হয়েছে বলে মিস বোস আপনি জানেন কিনা জানি না, আমি জানি না, আমিও শুনিনি সেরকম। হ্যাঁ, তো আমি এটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। তো সেটা না করে সমাজ মাধ্যমে একটি আন্দোলনকে অযথা দাগিয়ে দেওয়াটা আমি ঠিক খুব একটা সুস্থ রুচির বিষয় বলে মনে করিনি। আসলে সেই রাজনৈতিক দলকেই এটা করতে হয়েছিল যারা এই যে মানুষের আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করছে, যাদের এই রাজ্যে ভোট বেশ পরপর কয়েকটা ইলেকশনে জিরো আমরা জানি, তাদের মাথায় এটাই ঘুরছে, 26 যদি আমার না হয় 26 তবে দিদির হোক, লাল ঝান্ডা মিঠাই ধরি, আমরা তো আসলে দিদির লোক। এই যাদের মনের ভাব, তারা হয়তো কুণাল বাবুর সঙ্গে কোনো সলা পরামর্শ করে কোনো ভিডিও সব অডিও টডিও করেছে। আসলে পুরো বিষয়টা হচ্ছে সিপিএম কে প্রাসঙ্গিক রাখার জন্য, সিপিএম কে বাঁচিয়ে রাখার জন্য, সিপিএম কে প্রেতে রাখার জন্য, ইন্ডি জোটের গুরুত্ব তৈরির জন্য এই কলরাম দাশগুপ্তকে জেলে নিয়ে যাওয়া বা পুলিশের কাছে ধরা বা গ্রেপ্তার করা বা যা যা বলুন হয়েছে। কারণ যতটুকু আইন জানি সব থেকে জানা যায়, এইটুকু জানা যায় যে যে অডিওটা ভাইরাল হয়েছে, এবং সেটা আমাদের মাননীয় সভাপতি বলেওছেন, মাননীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার মহাশয় বলেওছেন যে এমন ভিডিও কখনো আমার কাছে আসে না, দিলীপদার কাছে আসে না, শুভেন্দুদার কাছে আসে না, ইভেন উনি অধীর চৌধুরীর নাম করেও পর্যন্ত বলেছেন যে ওনার কাছেও যায় না। কিন্তু কি আশ্চর্য, এই ধরনের ভিডিও কিভাবে কুণাল ঘোষের কাছে পৌঁছে যায়, এটাই তো সবচেয়ে বড় রহস্য। তো আসলে এগুলো কোনোটাই রহস্য না, সবই গট আপ গেম সিপিএম কে প্রাসঙ্গিক রাখার জন্য। কারণ এই যে গলাটাকে আগে দরকার ছিল গলাটাকে মিলানোর, কাকুর স্বরের মতো এই স্বরটাও কলতান বাবুর আদত স্বর কিনা, বা আর সঙ্গে যিনি আসেন আরেকজন অতিবাম নাকি, তাই তারও গলার স্বর নাকি, সেটা মেলানোর পরে যদি মিলতো, তারপর উভয়কে যদি সমান করে বা যা আইনি পদ্ধতি আছে সে পদ্ধতিতে ডাকাত হতো, সেটা না করে তড়িঘড়ি গ্রেপ্তার করে যেটা করা হয়েছে, সেটার কোনো মূল্য নেই। সাধারণ মানুষের চোখে এরা ভাবে
সাধারণ মানুষ বুঝে বুড়বাক, আমরা 500কে 1000 করবো, 500 দিয়ে কিনবো, দরকার পড়লে 1000 মার্কেট চলে গেলে 1000 দিয়ে কিনবো। তাদের কোনো বুদ্ধি নেই। মানুষ সবটা বুঝতে পারছে, মানুষ বোকা নয়, মানুষ সবটা বুঝতে পারছে। আমার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, কাল বাদ পরশু সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে যাচ্ছে, আপনি কি মনে করেন এখানে কি হতে পারে? আমি আমি সুপ্রিম কোর্টের উপর পজিটিভ কিছু ভরসাই রাখবো, কারণ আমি দেশের সাধারণ নাগরিক হিসেবে আশা করে রাখবো যে সুপ্রিম কোর্ট তাদের সুপ্রিম ভূমিকাই পালন করবে। তারা বহুজন সুখায় বহুজন হিতায়, যা ভালো হওয়া উচিত, যা হলে পরে ন্যায় প্রতিষ্ঠা পায় তাই করবেন। তারা নিশ্চয়ই চোখে পট্টি পরবেন এবং হাতে তুলাদণ্ড রেখে যা বিচার হয় তাই করবেন। আপামর বাঙালি, শুধু বাংলার বাঙালি নয়, সারা পৃথিবী, সারা রাজ্যে যত বাঙালি আছে, তারা সবাই 17 তারিখ সুপ্রিম কোর্টের ভূমিকার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। সুদীপ্তাদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের চ্যানেলে এলেন, এত নির্ভীক ভাবে সব বিষয়ে আলোচনা করলেন। আপনাকে আমরা আবার আমাদের চ্যানেলে থাকবো। দর্শক আপনারা দেখুন থিঙ্ক ট্যাঙ্ক বাংলা, দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের আপনাদের সহযোগিতা খুব দরকার। নমস্কার।